নমস্কার, আমি শুভদীপ এবং আপনারা শুনছেন এবং শুভদীপ। এবং শুভদীপে আমাদের আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপেক্ষিতা। আসুন শোনা যাক। পথে যেতে যেতেই তার সঙ্গে আমার পরিচয়। সে বোধহয় বাংলা ২ কি ৩ সালেরই কথা। নতুন কলেজ থেকে বার হয়েছি তখন। এমন সময় বাবা মারা গেলেন। সংসারের অবস্থা ভালো ছিল না, তাই স্কুল মাস্টারে নিয়ে গেলুম হুগলি জেলার একটা পাড়াগায়। গ্রামটির অবস্থা একসময় খুব ভালো থাকলেও আমি যখন গেলুম তখন তার অবস্থা খুবই শোচনীয়। খুব বড় গ্রাম, অনেকগুলি পাড়া। গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোধ হয় প্রায় ১ ক্রোশেরও বেশি। প্রাচীন আম কাঁঠালের বনে সমস্ত গ্রামটি অন্ধকার। আমি অবশ্য ও গ্রামে থাকতুম না। গ্রাম থেকে প্রায় ১ মাইল দূরে সেই গ্রামের রেল স্টেশন। স্টেশন মাস্টারের একটি ছেলে পড়ানোর ভার নিয়ে সেই রেলের পিডব্লিউডির একটা পরিত্যক্ত বাংলোতেই আমি থাকতুম। চারিদিকে নির্জন মাঠ, মাঝে মাঝে তালবাগান। স্কুলটি ছিল গ্রামের ও প্রান্তে। মাঠের মধ্যে নেমে হেঁটে যেতুম প্রায় ১ ক্রোশ পথ। একদিন বর্ষাকাল, বেলা প্রায় ১০টা বাজে, স্কুলেই যাচ্ছি। সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু শীঘ্র যাওয়ার জন্য পাড়ার ভেতর থেকে একটি রাস্তা নেমে গিয়েছে, সেইটা দিয়েই যাচ্ছিলাম সেদিন। সমস্ত পথটাই বড় বড় আম কাঁঠালের ছায়ায় ভরা। একটু আগেই খুব এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছিল। আকাশ তখনও মেঘে আচ্ছন্ন। গাছের ডাল থেকে টুপটুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছিল। একটা জীর্ণ ভাঙা ঘাটওয়ালা প্রাচীন পুকুরের পাশ থেকেই সেই রাস্তা। সেই রাস্তা পেয়েই যাচ্ছি। সেই সময় কে একটি স্ত্রীলোক, খুব টকটকে রংটা, হাতে বালা অনন্ত, পরনে চওড়া লাল পাড় শাড়ি, বয়স ওই ২৪-২৫ হবে। পাশের একটা সরু রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে উঠে এলেন আমার সামনের রাস্তায়। বোধ হয় পুকুরেই যাচ্ছিলেন জল আনবার জন্য। আমায় দেখে ঘোমটা টেনে পথের পাশে গিয়ে দাঁড়ালেন। আমিও পাশ কাটিয়ে জোরে চলেই গেলুম। আমার এখন স্বীকার করতে লজ্জা হয়, কিন্তু তখন আমি ইউনিভার্সিটির সদ্যপ্রসূত গ্র্যাজুয়েট, বয়স সবে ২০, অবিবাহিত। সংস্কৃত কাব্য সাহিত্যের পাতায় পাতায় যেসব তরলিকা, মঞ্জুলিকা, বাসন্তী, উজ্জয়িনী বাসিনী, অগুরু বাস মোদিত কেশা তরুণী অভিসারিকার দল, তারা আর তাদের সাথে ইংরেজি কাব্যের কত অ্যালথিয়া, কত জেনেভিয়া, কত থোসেভিয়া, তাদের নীল নয়ন আর তুষার ধবল কোমর বাহুবল্লী নিয়ে আমার তরুণ মনের মধ্যে রাত দিনই একটা সুমিষ্ট কল্পলোকের সৃষ্টি করে রেখেছিল। তাই সেদিন সেই সুশ্রী তরুণী রূপ, তার বালা অনন্ত পরা অনাবৃত হাত দুটি সুঠাম সৌন্দর্য, আর সকলের উপরে তার পরনের শাড়ি দ্বারা নির্দিষ্ট তার সমস্ত দেহের একটা মহিমান্বিত সীমারেখা আমাকে মুগ্ধ এবং অভিভূত করে ফেলে। আমার মনের ভেতর এক প্রকার নতুন অনুভূতি, আমার বুকের রক্তের তালে তালে সেদিন একটা নতুন স্পন্দন আমার কাছে বড় স্পষ্ট হয়ে উঠল। বিকেলবেলা রেল লাইনের ধারের মাঠে গিয়ে চুপ করে বসে রইল। তালবাগানের মাথার উপরে সূর্য তখন অস্ত যাচ্ছিল। বেগুনি রঙের মেঘগুলো দেখতে দেখতে ক্রমে ধূসর আর পরেই আবার কালো হয়ে উঠতে লাগলো। আকাশের অনেকটা জুড়ে মেঘগুলো দেখতে হয়েছিল যেন একটা আদিম যুগের জগতের উপরিভাগের বিস্তীর্ণ মহাসাগর। বেশ কল্পনা করেই নেওয়া যাচ্ছিল সেই সমুদ্রের চারিপাশে একটা গাঢ় রহস্য ভরা অজ্ঞাত মহাদেশ।
যার অন্ধকারময় বিশাল অরণ্যানীর মধ্যে প্রাচীন জগতের লুপ্ত অতিকায় সব প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। দিন কেটে রাত হলো। বাসায় এসে কিডস পড়তে শুরু করলাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি, আর মাটির প্রদীপের বুক পড়ে উঠে কখন যে প্রদীপ নিভে গিয়েছে তা টের পাইনি। অনেক রাত্রে উঠে দেখলাম বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, আকাশ মেঘে অন্ধকার। তার পরদিনও পাড়ার ভেতর দিয়েই গেল। সেদিন কিন্তু তাকে আর দেখতে পেলুম না। আসবার সময়ও সেখান থেকেই এলুম, কাউকে দেখতে পেলুম না। পরদিন ছিল রবিবার। সোমবার দিন আবার সেই পথ দিয়ে গেলুম। পুকুরটার কাছাকাছি গিয়েই দেখি যে তিনি জল নিয়ে ঘাটের সিঁড়ি বেয়ে উঠছেন। আমায় দেখে ঘোমটা টেনে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমার বুকের রক্তটা যেন তুলে উঠল। খুব জোরে হেঁটেই বেরিয়ে গেল। রাস্তার বাঁকের কাছে গিয়ে ইচ্ছে আর দমন করতে না পেরে একবার পেছন ফিরে তাকালুম। দেখি তিনি ঘাটের উপরে উঠে ঘোমটা খুলে কৌতূহলী নেত্রে আমার দিকেই চেয়ে রয়েছেন। আমি চাইতেই ঘোমটা আবার টেনে দিলেন। উপরের পথটা ছেড়েই দিলুম একেবারে। পুকুরের পথ দিয়েই রোজ যাই। দুদিন পর আবার একদিন তাকে দেখতে পেলুম। আমার মনে হলো সেদিনও তিনি আমায় একটু আগ্রহের সঙ্গেই লক্ষ্য করলেন। এইভাবেই কেটে গেল প্রায় 15-20 দিন। কোনোদিন তাকে দেখতে পাই, কোনোদিন পাই না। আমার কিন্তু বেশ মনে হতে লাগলো তিনি আমার প্রতি দিন দিন আগ্রহান্বিতা হয়ে উঠেছেন। আজকাল ততটা ঘুমটাও দেন না। আমারও কি যে হলো, তার গতিভঙ্গির একটা মধুশ্রী, তার দেহের একটা শান্ত কমনীয়তা আমায় দিন দিন যেন কেমন অক্টোপাসের মতো জড়িয়ে ফেলতে লাগলো। একদিন তখন আশ্বিন মাসের প্রথম। শরৎ পড়ে গিয়েছে। নীল আকাশে সাদা সাদা লঘু মেঘখণ্ড উড়ে যাচ্ছে। চারিদিকে খুব রৌদ্র ফুটে উঠেছে। রাস্তার পাশে বন কচু, ভাট শেওড়া, কচুলতার ঝোপ থেকে একটা কটু তিক্ত গন্ধ উঠেছে। শনিবার সকাল সকাল স্কুল থেকে ফিরছি। রাস্তা নির্জন, কেউ কোনো দিকে নেই। পুকুরটার পথই ধরেছি। একদল ছাতারে পাখি পুকুরের ওপারে ঝোপের মাথায় কিচকিচ করে যাচ্ছিল। পুকুরের জলে নীল ফুলের দলগুলো রৌদ্রতাপে মরেছিল। আমি আশা করিনি এমন সময় তিনি পুকুর ঘাটে আসবেন, কিন্তু দেখলুম তিনি জল ভরে উপরে উঠে আসছেন। এর আগের 4-5 দিন তাকে দেখিনি। হঠাৎ কি মনে হলো একটা বড় দুঃসাহসের কাজ করে বসলুম আমি। তার কাছে গিয়ে বললুম, দেখুন, কিছু মনে করবেন না আপনি। আমি এখানকার স্কুলেই কাজ করি। রোজ এই পথ দিয়ে যেতে যেতে আপনাকে দেখতে পাই। আমার বড় ইচ্ছে করে আপনি আমার বোন হন। আপনাকে বৌদিদি বলবো। আমি আপনার ছোট ভাই। কেমন তো? তিনি আমার কথার প্রথম অংশটায় হঠাৎ চমকে যেন কেমন জড়সড় হয়ে উঠেছিলেন। দ্বিতীয় অংশটায় তার সেই চমকানো ভাবটা কিছুটা হলেও দূর হল। ঘরা কাখেই নিচু চোখে চুপ করে দাঁড়িয়ে রইলেন তিনি। আমি যুক্ত করে প্রণাম করে বললুম, বৌদিদি, আমার এই ইচ্ছে আপনাকে পূর্ণ করতেই হবে। আমাকে ছোট ভাইয়ের অধিকার আপনাকে দিতেই হবে। তিনি ঘোমটা অর্ধেকটা খুলে একটা স্থির শান্ত দৃষ্টিতে আমার দিকেই চাইলেন। সুশ্রী মুখ যে আমি কখনো দেখিনি তা নয়, তবুও মনে হলো তার ডাগর কালো চোখ দুটির শান্ত ভাব আর তার ঠোঁটের নিচের একটা বিশেষ ভাঁজ, এই দুটিতে মিলিয়ে তার সুন্দর মুখের গড়নে এমন এক বৈচিত্র্য এনেছে যা সরাচর চোখে পড়ে না। খানিকক্ষণ দুজনেই চুপ করেই রইল। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? আনন্দে সারা গা কেমন শিউরে উঠল। বললুম, ওই তো কলকাতার কাছেই, 24 পরগনা জেলায়। এখানে ওই স্টেশনে থাকি। তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি?
নাম বলল। তিনি বললেন, তোমার বাড়িতে কে কে আছেন? এখন বাড়িতে শুধু মা আর দুটি ছোট ছোট ভাই আছে। বাবা এই 2 বছর হলো মারা গিয়েছেন। তোমার কোনো বোন নেই? না, আমার দুজন বড় বোন ছিলেন, তারা অনেকদিন হলো মারা গিয়েছেন। বড়দি যখন মারা যান তখন আমি খুব ছোট। মেজদি মারা গিয়েছেন এই 5-6 বছর হলো। আমি ওই মেজদিকেই চিনতুম। তিনি আমায় বড় ভালোবাসতেন। তিনি ওই আমার চেয়ে 6 বছরের বড় ছিলেন। তার দৃষ্টি যেন একটু ব্যথা কাতর হয়ে এলো। জিজ্ঞেস করলেন, তোমার মেজদি থাকলে এখন তার বয়স কত হতো? এই 26 বছর। তিনি মৃদু হাসির সঙ্গে বললেন, তাই বুঝি ভাইটির আমার একজন বোন খুঁজে বেড়ানো হচ্ছে না? কি মিষ্টি হাসি, কি মধুর শান্ত ভাব। মাথা নিচু করে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে বললুম, তাহলে তাহলে ভাইয়ের অধিকার দিলেন তো আপনি? তিনি শান্ত হাসি মাখা মুখে চুপ করেই রইলেন। আমি বললুম, বৌদি, আমি জানতাম আমি পাবো। আগ্রহের সঙ্গে খুঁজলে ভগবানও নাকি ধরা দেন। আমি একজন বোন অনায়াসেই পাবো। আচ্ছা, আচ্ছা, এখন আসি। আপনি কিন্তু ভুলে যাবেন না বৌদি, আপনার যেন দেখা পাই। রবিবার বাদে আমি দুবেলায় এই রাস্তা দিয়েই যাব। আমার মাঠের ধারে তালবাগানটার পাখিগুলো রোজই সকাল বিকেলই ডাকে। একটা কি পাখি তার সুর খাদ থেকে ধাপে ধাপে তুলে একেবারে পঞ্চমে চড়িয়ে আনে। মন যেদিন ভারী থাকে সেদিন সে সুরের উদাস মাধুর্য প্রাণে কোনো সাড়াই দেয় না। আজ দেখলুম পাখিটার গানের সুরের স্তরে স্তরে হৃদয়টা কেমন লঘু থেকে লঘুতর হয়ে উঠছে। মনে হতে লাগলো জীবনটা কেবল কতগুলো স্নিগ্ধ ছায়া শীতল পাখির গানে ভরা অপরাগের সমষ্টি, আর পৃথিবীটা শুধু নীল আকাশের তলায় ইতস্তত বর্ধিত ও অজন্য স্তম্ভুত তাল নারিকেলের গাছের বন দিয়েই তৈরি, যাদের ঈষৎ কম্পমান দীর্ঘ শ্যামল পত্রশীর্ষ অপরাহ্নে অবসন্ন রৌদ্রে চিকচিক করছে। তারপর দিন বৌদিদির সাথে দেখা হলো ছুটির পর বিকেল বেলায়। বৌদিদি যেন চাপা হাসির সুরে জিজ্ঞেস করলেন, এই যে বিমলের বুঝি আজ খুব সকাল সকাল স্কুলে যাওয়া হয়েছিল? বাহ, বেশ তো বৌদি, আমি তো ওবেলা ঠিক সময়ে গেলুম। আপনিই তো ছিলেন না। এখন দোষটা বুঝি আমার ঘাড়ে চাপানো হচ্ছে না? আর বৌদি, ঘাটে ওবেলা আরও সব মেয়েরা ছিলেন। তাই তো, ভাইটির আমার ওবেলা তো বড় বিপদ গিয়েছে তাহলে। তা নয় বৌদি, পাড়ার মধ্যে দিয়ে পথ, পাছে কেউ কিছু মনে করে। বৌদিদির চোখে কৌতুক দৃষ্টি তখনও যায়নি। তিনি বললেন, আমি ওবেলা ঘাটের জলেই ছিলাম বিমল। তুমি ওই চটকা গাছটার তলায় গিয়ে একবার ঘাটের দিকে চেয়ে দেখলে, আমায় তুমি দেখতে পাওনি। আমি জিজ্ঞেস করলুম, আচ্ছা বৌদি, আপনার বাপের বাড়ি কোথায়? খোলা পোতা চেনো? আমি ইতস্তত করছি দেখে আমায় আর একটু বিশদ সংবাদ দিয়ে বললেন, ওই যে খোলা পোতার রাস। বৌদিদির হাসি ভরা দৃষ্টি যেন একটু গর্ব মিশ্রিত হয়ে উঠল। কিন্তু বলা আবশ্যক যে কোলাপাতা বলে কোনো গ্রামের নাম আমি এই প্রথমবারই শুনলুম। অথচ বৌদির বাপের বাড়ি, সেখানে এমন রাস হয় সেই বিশ্ববিস্তৃত খোলাপাতার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে আমার অজ্ঞতা পাছে তার মনে ব্যথা দেয়, এই ভয়ে বলে ফেললুম, ও সেই খোলাপাতায়? ওটা কোন জেলায়? ভালো। বৌদিদির কাছে সাহায্য পাবার প্রত্যাশা করেছিল, কিন্তু দেখলুম তিনি সে বিষয়ে নির্বিকার। তার হাসি ভরা সরল মুখখানির দিকে চেয়ে আমার করুণা হলো। এই সমস্ত জটিল ভৌগোলিক তত্ত্বের মীমাংসা নিয়ে তাকে পীড়িত করতে আমার আর মন সরল না। বললুম, আচ্ছা বৌদিদি, আসি তাহলে। বৌদিদি তাড়াতাড়ি ঘর আর মুখ থেকে কলা পাতায় মোড়া কি যেন একটা বার করলেন।
সেটা আমার হাতে দিয়ে বললেন, কাল চাপড়া ষষ্ঠীর জন্যে ক্ষীরের পুতুল তৈরি করেছিলাম, গোটা কত কলার বড়া আছে। চার পাঁচ দিন জ্বর। জ্বরের পর একদিন পথ্য খেয়ে স্কুলে যাচ্ছি, বৌদিদির সাথে দেখা। আমায় আসতে দেখে বৌদিদি উৎসুক দৃষ্টিতে অনেক দূর থেকেই আমার দিকে চেয়েছিলেন। নিকটে যেতেই জিজ্ঞেস করলেন, এ কি বিমল, এমন মুখ শুকনো কেন? জ্বর হয়েছিল বৌদিদি। বৌদিদি উদ্বেগে সুরে বললেন, ও, তাই তুমি 4-5 দিন আসোনি বটে। আমি ভাবলাম বোধহয় কিসের ছুটি আছে। আহা, তাই তো, বড্ড রোগা হয়ে গিয়েছো যে বিমল। তার চোখের দৃষ্টিতে একটা সত্যিকারের ব্যথা মিশ্রিত স্নেহের আত্মপ্রকাশ বেশ বুঝতে পারলুম। মনের মধ্যে এক নিবিড় আনন্দ পেলুম। হেসে বললুম, যে দেশ আপনাদের বৌদি, একবার অতিথি হলে আপ্যায়নের চোটে একেবারে অস্থির করে তুলবে। আচ্ছা বিমল, ওখানে তোমায় রেঁধে দেয় কে? খেয়ে আবার রাঁধবে? আমি নিজেই। বৌদিদি একটু চুপ করেই রইলেন, তারপর বললেন, আচ্ছা বিমল, এক কাজ করো না কেন, কি বৌদিদি? মাকে এই পুজোর ছুটির পর নিয়ে এসো। এরকমভাবে কি করে বিদেশে কাটাবে বিমল? লক্ষ্মীটি, ছুটির পর মাকে অবশ্যই করে নিয়ে এসো। এই গাঁয়ের ভিতর অনেক বাড়ি পাওয়া যাবে, আমাদের পাড়াতেই আছে। না হলে অসুখ হলে কে একটু জল দেয়? আচ্ছা হ্যাঁ বিমল, আজ যে পথ্য করলে, কে বেঁধে দিলে? আমার হাসি পেল। বললুম, খেয়ে আবার দেবে বৌদিদি, নিজেই করলুম। তিনি আমার দিকে যেন কেমনভাবে খানিকক্ষণ চেয়ে রইলেন। তার সেদিনকার সেই সহানুভূতি বিগলিত স্নেহমাখানো মাতৃমুখের জল ভরা কালো চোখ দুটি পরবর্তী জীবনে আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। সেদিন স্কুল থেকে আসবার সময় দেখি বৌদিদি যেন আমার জন্যই অপেক্ষা করছেন। আমায় দেখে কলা পাতায় মোড়া কি একটা আমার হাতে দিয়ে বললেন, শরীরটা একটুও না সারলে রাত্রে গিয়ে রান্না সে পেরে উঠবে না বিমল। এই খাবার দিলাম, রাত্রে খেয়েও। বোধ হয় একটু আগেই তিনি তৈরি করিয়ে এনেছিলেন। আমার হাতে বেশ গরম পেল। বাসায় এসে কলার পাতা খুলে দেখি খানকতক রুটি, মোহনভোগ আর মাছের একটি ডালনা মতো। পরদিন ছুটির পর আসবার সময়ও দেখি বৌদিদি খাবার হাতেই দাঁড়িয়ে রয়েছেন। আমার হাতে দিয়ে বললেন, বিমল, তুমি তোমার ওখানে দুধ নাও। কেন, তাহলে দুধও খানিকটা করে দেন বুঝি? সত্যি বলছি বৌদিদি, আপনি আমার জন্য অনর্থক এত কষ্ট করবেন না, তাহলে এই রাস্তায় আমি আর আসছি না। বৌদিদির গলা ভারী হয়ে এলো। আমার ডান হাতটা আস্তে আস্তে এসে ধরে ফেললেন। বললেন, লক্ষ্মী ভাই, ছি, ও কথা বলো না। আচ্ছা, আমি যদি তোমার মেজ দিদিই হতাম, তাহলে এ কথা কি আজ আমায় বলতে পারতে বলো? আমার মাথার দিব্যি রইল, এ পথে রোজ যেতে হবে। সেই দিন থেকেই বৌদিদি রোজ রাত্রি খাবার দেওয়া শুরু করলেন। 7-8 দিন পরে রুটির বদলে কোনোদিন লুচি, কোনোদিন পরোটাও দেখা দিতে লাগলো। তার সেই আগ্রহ ভরা মুখের দিকে চেয়ে আমি তার সেসব স্নেহের দান ঠিক অস্বীকার করতে পারতুম না। অথচ এই ভেবেও অস্বস্তি বোধ করতুম যে আমার এই নিত্য খাবার জোগাতে না জানি বৌদিদিকে কত অসুবিধাই না পোহাতে হচ্ছে। তারপরে আশ্বিন মাসের শেষে পুজোর ছুটি এসে পড়াতে আমি নিষ্কৃতিই পেলাম। সমস্ত পুজোর ছুটিটা কি নিবিড় আনন্দেই কাটল সেবার। আমার আকাশ বাতাস যেন রাত দিন আফিমের রঙিন ধুমে আচ্ছন্ন হয়ে থাকত। ভোরবেলা উঠোনে শিউলি গাছের সাদা ফুল বেছানো তলাটা দেখলে হেমন্ত রাত্রির শিশিরে ভেজা ঘাসগুলো গা কেমন শিউরে আছে, ওই রকম আমার গাও শিউরে থাকত।
কার উপর আমার জীবনের সমস্ত ভার অসীম নির্ভরতার সঙ্গে চাপিয়ে দিয়ে আমার মন যেন শরতের জল ভরা নামানো হালকা মেঘের মতোই একটা সীমাহীন হাওয়ার রাজ্যে ভেসে বেড়াতে লাগলো। ছুটি ফুরিয়ে গেল। প্রথম স্কুল খোলবার দিন পথে তাকে দেখলুম না। বিকেলে যখন ফিরি তখন শীতল হাওয়া একটু একটু দিচ্ছে। পথের ধারে একটা জায়গায় খানিকটা মাটি কারা বর্ষাকালে তুলে নিয়েছিল। সেইখানে এখন বনকচু, কালকাসুন্দা, ধুত্রা, কুচকাটা, ঝুমকলতার দল পরস্পর জড়াজড়ি করে একটুখানি ছোট ঝোপ মতো তৈরি করেছে। শীতল হেমন্ত অপরাহের ছায়া সবুজ ঝোপটির উপরে নেমে এসেছে। একটা মিষ্টি নির্মল গন্ধ গাছগুলো থেকে উঠে আসছে। এমন লক্ষ্মী শ্রী হয়েছে ঝোপটির, সমস্ত ঝোপটি যেন বনলক্ষ্মীর শ্যামলা শাড়ির একটা অঞ্চল প্রান্তের মতো। তার পরদিন তাকে দেখলুম। তিনি আমায় লক্ষ্য করেননি, আপন মনেই ঘাটের চাতালে উঠে যাচ্ছিলেন। আমি ডাকলুম, বৌদিদি। কেমন হঠাৎ চমকে উঠে আমার দিকে ফিরলেন। এ কি বিমল, কবে এলে? আজকে স্কুল খুললো? কিরকম আছো? সেই পরিচিত প্রিয় কণ্ঠস্বরটি, সেই স্নেহঝরা শান্ত দুটি চোখ। বৌদিদি। বৌদিদি আমার মনে ছুটির আগে যে স্থান অধিকার করেছিলেন, ছুটির পরের স্থানটা তার চেয়ে আরও উপরে। আমি সমস্ত ছুটিটাই শুধু তাকে ভেবেছি। নানা মূর্তিতে, নানা অবস্থায় তাকে কল্পনা করেছি, নানা গুণ তাতে আরোপ করেছি। তাকে নিয়ে আমার মুগ্ধ মনের মধ্যে অনেক ভাঙা গড়া করেছি। আমার মন মন্দিরে আমারই শ্রদ্ধা ভালোবাসায় গড়া তার কল্পনা মূর্তিকে অনেক অর্ঘ্য চন্দনে চর্চিত করেছি। তাই সেদিন যে বৌদিদিকে দেখলুম, তিনি পুজোর ছুটির আগেকার সেই বৌদিদি নন। তিনি আমার সেই নির্মলা পূর্ণময়ী মানসী প্রতিমা। আমার পার্থিব বৌদিদিকে তিনি তার মহিমা খচিত দিব্য বসনের আচ্ছাদনে আবৃত করিয়ে রেখেছিলেন। তার স্নেহ করুণার জ্যোতির বাষ্পে বৌদিদির রক্তমাংসের দেহটার একটা আড়াল সৃষ্টি করেছিলেন। আমার মাথা শ্রদ্ধায় সম্ভ্রমে নত হয়ে পড়ল। আমি তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম। বৌদিদি বললেন, এসো এসো ভাই, আর প্রণাম করতে হবে না। আশীর্বাদ করছি, এমনি রাজা হও। আচ্ছা বিমল, বাড়ি গিয়ে আমার কথা মনে ছিল? মনে এলো, বাইরে আর বলতে পারলুম না। কে তবে আমার মগ্ন চৈতন্যকে আশ্রয় করে আমার নিত্য সুষুপ্তির মধ্যেও আমার সঙ্গিনী হয়েছিল বৌদি? শুধু একটু হেসে চুপ করে রইলুম। বৌদিদি জিজ্ঞেস করলেন, মা ভালো আছেন? আমি উত্তর দিলুম, হ্যাঁ বৌদি, তিনি ভালোই আছেন। তাকে আপনার কথাও বললুম। বৌদিদি আগ্রহের সুরে বললেন, তিনি কি বললেন? শুনে মার দুই চোখে জল ভরে এলো। বললেন, একবার তাকে দেখাবে বিমল। আমার নলিনীর শোক বোধহয় তাকে দেখলে অনেকটা নিবারণ হয়। বৌদিদির দেখলুম দুই চোখ ছলছল করে এলো। আমায় বললেন, হ্যাঁ বিমল, তা মাকে এই মাসে নিয়ে এলে না কেন? আমি বললুম, সে হয় না বৌদি। বৌদিদি যেন একটু ক্ষুব্ধ হলেন। বললেন, বিমল, জানো তো সেবার কিরকম কষ্টটা পেয়েছ? এই বিদেশ বিভুই মাকে আনলে এই মিথ্যে কষ্টটা তো আর ভোগ করতে হয় না। বৌদি, আমি তো আর ভাবিনি যে আমি বিদেশে আছি। যেখানে আমার বৌদি রয়েছে সে দেশ আমার, বিদেশ নয়। মা না থাকলেও আমার এখানে ভাবনা কিসের বৌদি? বৌদিদির চোখের লজ্জা খনিয়ে এলো। আমার দিকে ভালো করে চাইতে বললেন, হ্যাঁ, আমি তো সবই করছি। আমার কি কিছু করার জো আছে? কত পরাধীন আমরা, তা তো জানো ভাই। ওসব নয়, তুমি এই মাসেই মাকে আনো। আমি কথাটাকে কোনো রকমে চাপা দিয়ে সেদিন চলে এলুম। তারপর দিন ছুটির পর বৌদিদির সাথে দেখা।
অন্যান্য কথাবার্তার পর আসবার সময় তিনি কলা পাতায় মোড়া আবার কি একটা বার করলেন। তার হাতে ওই কলার পাতা দেখলেই আমার ভয় হয়। আমি শঙ্কিত চিত্তে বলে উঠলুম, ও আবার কি বৌদি? আবার সেই? আহ, আমার কি কোনো স্বাদ নেই বিমল? ভাইফোঁটাটা অমনি অমনি গেল, কিছু কি করতে পারলুম? এতে একটু মিষ্টি মুখ করো, আর এইটে নাও, একখানা কাপড় কিনে নিও। কথাটা ভালো করে শেষ না করেই বৌদি আমার হাতে একখানা 10 টাকার নোট দিতে এলেন। আমি চমকে উঠে বললুম, এ কি বৌদিদি? না না, এ কিছুতেই হবে না। খাবার আমি নিচ্ছি, কিন্তু টাকা আমি নিতে পারবো না বৌদিদি। আমার কথাটা স্বর বোধহয় একটু তীব্র হয়ে পড়েছিল। বৌদিদি হঠাৎ থতমত খেয়ে গেলেন। তার প্রসারিত হাতখানা ভালো করে যেন গুটিয়ে নিতে সময় পেলেন না, যেন কেমন হয়ে গেলেন। তারপরে একটুখানি অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকবার পরই তার টানা কালো চোখ দুটি ছাপিয়ে বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো জল গড়িয়ে এলো। আমার বুকেও যেন কিসের খোঁচা বিঁধল। এই নিতান্ত সরলা মেয়েটির আগ্রহ ভরা স্নেহ উপহার রূঢ়ভাবে প্রত্যাখ্যান করে তার বুকে যে লজ্জা আর ব্যথার শুল বিদ্ধ করলুম, সে ব্যথার প্রতিঘাত অদৃশ্যভাবে আমার নিজের বুকে গিয়েও বাজল। আমি তাড়াতাড়ি 2 হাতে তার পায়ের ধুলো নিয়ে তার হাত থেকে নোটখানা আর খাবার 2 নিয়েই বললুম, বৌদি, ভাই বলে এই অপরাধটি আমার মাফ করুন। এবার আর কখনো আপনার কথার অবাধ্য হব না। বৌদিদির চোখের জল তখনও থামেনি। 2 চোখ ভরা সেই তরুণী দেবী মূর্তির দিকে ভালো করে চাইতে না পেরে আমি মাথা নিচু করে অপরাধীর মতোই দাঁড়িয়ে রইলুম। বাড়ি এসে দেখলুম কলাপাতার মধ্যে কতগুলি দুগ্ধ শুভ্র চন্দ্রপলি সুন্দর করে তৈরি। সমস্ত রাত ঘুমের ঘোরে বৌদিদির সেই বিষণ্ণ কাতর দৃষ্টি বারবার চোখের সামনে ভাসতে লাগলো। মাসখানেক কেটে গেল, প্রায়ই বৌদিদির সাথে দেখা হতো। এখন আমরা ভাই বোনের মতোই হয়ে উঠেছিল, সেই রকমই পরস্পরকে ভাবতুম। একদিন আসছি, ফানেল শার্টের একটা বোতাম আমার ছিল না। বৌদি জিজ্ঞেস করলেন, এ কি, বোতাম কোথায় গেল? সে কোথায় গিয়েছে বৌদি, বোতাম পরাতে জানি নে, কাজেই ওই অবস্থা। তার পরদিন দেখলুম তিনি ছুট ছুতো বোতাম সমেতই এসেছেন। আমি বললুম, বৌদি, এটা ঘাটের পতা, আপনি বোতাম পরাতে পরাতে কেউ যদি দেখে তো কি মনে করবে বলুন তো? আপনি বরং ছুঁচটা আমায় দিন, আমি বাড়ি গিয়ে চেষ্টা করবো খন। তুমি চেষ্টা করে যা করবে তা আমি জানি। নাও, সরে এসো এদিকে। বাধ্য হয়ে সরে এলুম। তিনি বেশ নিশ্চিন্তভাবেই বোতাম পরাতে লাগলেন। ভয়টা দেখলুম তার চেয়ে আমারই হলো বেশি। ভাবলুম বৌদির তো সে কাণ্ডজ্ঞান নেই, কিন্তু কিন্তু যদি কেউ দেখে তো এর সমস্ত কষ্টটা ওকেই ভুগতে হবে। একদিন বৌদি জিজ্ঞাসা করলেন, বিমল, গোকুল পিঠে খেয়েছো? আমার মা খুব ভালো গোকুল পিঠে তৈরি করতেন, কাজে ওই জিনিসটা আমি খুব খেয়েছি। কিন্তু বৌদিদিকে একটু আনন্দ দেওয়ার জন্যই বললুম, সে আবার কিরকম বৌদি? আর রক্ষে নেই। তার পরদিনই বিকেলবেলা বৌদিদি কলার পাতে মোড়া পিঠে নিয়ে হাজির। তুমি এখানে আমার সামনেই খাও, ঘড়ার জলে হাত ধুয়ে ফেলো এখন। সর্বনাশ বৌদি, এতগুলো পিঠে খেতে খেতে এ পথে লোক এসে পড়বে যে। না না, সে হয় না, আমি বাড়ি গিয়েই খাবো খন। বৌদিদি ছাড়বার পাত্রীই নন, বললেন, না, কেউ আসবে না বিমল, তুমি এখানেই খাও। খেলুম। পিঠে খুব একটা ভালো হয়নি। আমার মায়ের নিপুণ হাতে তৈরি পিঠের মতো তো নয়। বোধহয় নতুনই করতে শিখেছেন। ধারগুলো পুড়ে গিয়েছে, আস্বাদও ভালো নয়। বললুম, বাহ বৌদি, বড় সুন্দর তো। এ কোথায় করতে শিখলেন? আপনার বাপের বাড়ির দেশে বুঝি? বৌদির মুখে আর হাসি ধরে না, হাসি মুখে বললেন,
আমি আমাদের গুরুমা এসেছিলেন, তিনি শহরের মেয়ে, অনেক ভালো ভালো খাবার করতে জানেন, তার কাছে শিখে নিয়েছিলাম। তারপর সারা শীতকাল জুড়ে অন্যান্য পিঠের সঙ্গে বকুল পিঠেরও পুনরাবৃত্তি চলল। ওই যে বলেছি না, আমার ভালো লেগেছে, আর রক্ষে নেই। একটা কথা আছে, কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু করে জমেছিল জীবনটাকে খুব বড় করে অনুভব করার জন্য। আমার এই 20-21 বছর বয়সে এই ক্ষুদ্র পাড়াগায়ে খাঁচার পাখির মতো আবদ্ধ হয়ে থাকাটা ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। চলেও হয়তো যেতাম এতদিনে, এখানকার একমাত্র বন্ধন হয়েছিল বৌদিদি। তার আগ্রহে, স্নেহে, যত্নে সে অশান্ত ইচ্ছেটা কিছুদিন চাপা ছিল। এমন সময় মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয় আমাকে লিখলেন যে তার কারখানা থেকে কাচের কাজ শেখবার জন্য ইউরোপ আমেরিকায় ছেলে পাঠানো হবে। অতএব আমি যদি জীবনে কিছু করতে চাই, তবে শীঘ্র যেন মোরাদাবাদে গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি সেখানকার কাচের কারখানার ম্যানেজার। পত্র পেয়ে সমস্ত রাত আমার ঘুম হলো না। ইউরোপ আমেরিকা, সে কত উর্মি সঙ্গীত মুখরিত শ্যামল সমুদ্র তট, কত অকুল সাগরের নীল জলরাশি, দূরে সবুজ বিন্দুর মতো ছোট ছোট দ্বীপ, ওই সিসিল। নতুন আকাশ, নতুন অনুভূতি। ডোভারের সাদা খড়ির পাহাড়, প্রশস্ত রাজপথে জনতার দ্রুত পদচারণ, লার্ডগেট সার্কাস, টটেনহাম কোর্ট, রোডপাচ, উইলো, পপলার, মেপলা গাছের সে কত শ্যামল পত্র সম্ভার। আমার কল্পলোকের সঙ্গিনী কনক কেশিনী, কত ক্লারা, কত মেরি, কত ইউজিনি। পরদিন সকালে পত্র লিখলাম আমি খুব শীঘ্রই রওনা হব। স্কুলে সেদিনই নোটিশ দিল 15 দিন পর কাজ ছেড়ে দেব। মন বড় একটা ভালো ছিল না। উপরের পথটা দিয়ে কয়েকদিন গেলুম। 10-12 দিন পর নিচের পথটা দিয়ে যেতে যেতে একদিন বৌদিদির সঙ্গে দেখা। বৌদিদি একটু অভিমান প্রকাশ করেই বললেন, বিমল বড় গুণের ভাই তো, আর 4-5 দিনের মধ্যে বোনটা বাঁচলো কি মলো তা একবারও খোঁজ করলে না? বৌদিদি, করলেই তো সেটা অস্বাভাবিক হতো। বোনেরাই যে ভাইদের জন্য কেঁদে মরে, ভাইদের দায় পড়েছে বোনেদের ভাবনা ভাবতে। দুনিয়া শুদ্ধ ভাই বোনের এই একই অবস্থা। এই তরুণীটির হাসিটা বালিকার মতো এমন মিষ্টি নির্মল যে এই শুধু লক্ষ্মী পূর্ণিমার রাতে জ্যোৎস্নার মতোই উপভোগ করার জিনিস, বর্ণনা করবার নয়। বললেন, তা জানি জানি, নাও আর গুমর করতে হবে না। সে গুণ যে তোমাদের আছে তা কি আমরা ভেতরে ভেতরে বুঝি নে, কিন্তু বুঝে কি করব, উপায় নেই। হ্যাঁ, তা সত্যি সত্যি মাকে কবে আনছো? আমার কাজ ছেড়ে দেওয়ার কথা আমি বৌদিদিকে কিছুই বলিনি। সে কথা বললে যে তিনি মনে অত্যন্ত আঘাত পাবেন, এই আমি বুঝতে পেরেছিল। একবার ভাবলুম সে তো জানাতেই হবে, একদিন বলেই ফেলি। কিন্তু অমন সরল হাসি ভরা মুখ, অমন নিশ্চিন্ত শান্তির ভাব, বলতে বড় বাধল। মনে মনে বললুম, তোমরা কেবল বুঝি স্নেহ ঢেলে দিতেই জানো। হ্যাঁ, তোমাদের স্নেহপাত্রদের বিদায়ের বাজনা যে বেজে উঠেছে এ সম্বন্ধে এইরকম অজ্ঞান কেন? জিজ্ঞেস করলুম, বৌদি একটা কথা বলি, আপনি আমায় এই অল্প দিনে ভালোবাসলেন কি করে? আচ্ছা, আপনারা কি ভালোবাসার পাত্রপাত্রীও দেখেন না? আমি আমি কে বৌদিদি যে আমার জন্য এত করেন? বৌদিদির মুখ গম্ভীর হয়ে এলো। তারই এক বড় আশ্চর্য জিনিস ছিল, মুখ গম্ভীর হলেই প্রায়ই চোখে জল আসবে। জল কেটে গেল তো আবার হাসিও ফুটবে। শরতের আকাশে রোদ বৃষ্টির খেলার মতোই। বললেন, এতদিন তোমায় বলিনি বিমল, আজ 5 বছর হলো আমারও ছোট ভাই আমার মায়া কাটিয়ে চলে গিয়েছে।
তারও নাম বিমলই ছিল। থাকলে সে তোমারই মতো হতো এতদিনে, আর তোমারই মতোই দেখতে। তুমি যেদিন প্রথমে এই রাস্তা দিয়ে যাও, তোমায় দেখেই আমার মনের মধ্যে সমুদ্র উঠলে উঠল। সেদিন বাড়ি গিয়ে আপন মনে কত কেঁদেছিলাম। তুমি এখান দিয়ে যেতে, রোজ তোমাকে দেখতাম। সেদিন তুমি আপনা হতেই দিদি বলে ডাকলে। সেদিন থেকে আজ পর্যন্ত যে কি সুখে আছি তা বলতে পারিনি। তোমায় যত্ন করে তুমি যে বড় বোনের মতো ভালোবাসো, তাতে আমি বিমলের শোক অনেকটা ভুলেছি। ওই এক ভাই ছিল আমার। তুলসী তলায় রোজ সন্ধেবেলা কত প্রণাম করি, বলি, ঠাকুর, এক বিমলকে তো পায়ে টেনে নিয়েছ, আর এক বিমলকে যদি দিলে তো এর মঙ্গল করো, একে আমার কাছেই রাখো। চোখের জলে বৌদিদির গলা আড়ষ্ট হয়ে এলো। আমি কিছুই বললাম না। বলবো কি? একটু পরে বৌদিদি নিজেকে একটু সামলে নিয়ে জল ভরা চোখ দুটি তুলে আমার মুখের দিকেই চাইলেন। কি সুন্দর তাকে দেখাচ্ছিল। কালো চোখ দুটি ছলছল করছে, টানা ভুরু যেন আরো নেমে এসেছে, চিবুকের ভাঁজটি আরো পরিস্ফুট, যেন কোনো নিপুণ প্রতিমাকারক সরু বাঁশের চেঁচারি দিয়ে কেটে তৈরি করেছে তা। পথের পাশেই প্রথম ফাল্গুনের মুগ্ধ আকাশের তলায় আকর ফুলের একটা ঝোপে কাঁটাওয়ালা ডালগুলিতে থলো থলো সাদা ফুল ফুটেছিল। মনের ফাঁকে ফাঁকে নেশা জমিয়ে আনে, এমনই তার মিষ্টি গন্ধ। দুজনে অনেকক্ষণ কথা বলতে পারলুম না। খানিক পরে বৌদিদি বললেন, সেই জন্যই বলছি ভাই, মাকে আনো। আমাদের পাড়ায় চৌধুরীদের বাড়িটা পড়ে আছে, ওরা ওখানে থাকে না। খুব ভালো বাড়ি, কোনো অসুবিধা হবে না। তুমি মাকে নিয়ে এসো, ওখানেই থাকো। কেমন করে তা হবে? সে তাদের পত্তর লিখলেই তারা রাজি হবেন। বাড়িতে এমনিই পড়ে আছে। একটু চুপ করে জিজ্ঞাসা করলুম, বৌদি, আমি এইখানে থাকলে আপনি খুব সুখী হন? তোমার বোন পরাধীন, কিছু করবার তো ক্ষমতা নেই। তোমার সঙ্গে এসব দেখাশোনা সব লুকিয়ে, বাড়ির কেউ জানে না। তুমি দুবেলা ঘাটের পথ দিয়ে যেও, দেখেই আমি শান্তি পাবো ভাই। মাকে এ মাসেই আনো। কি বলবো বিমল, মাকে আনলে তোমার কষ্টটাও কম হয়, তা বুঝেও আমার সুখ। আর বেশ দুটি ভাই বোন এক জায়গায় থাকবো, 12 মাস 2 বেলা দেখা হবে। কি বলো? ভাই যদি কোনো গুরুতর অপরাধ করে আপনার কাছে, তাকে ক্ষমা করে দিতে পারবেন? শোনো কথার ভঙ্গি ভাইটির আমার। আমার কাছে তোমার আবার অপরাধটা কিসের শুনি? না বৌদি, ধরুন যদি করি তাহলে? না না, তাহলেও না। ছোট ভাইটির কোনো কিছুতেই অপরাধ নেই আমার কাছে। আমি যে বড় বোন। চোখে জল এসে পড়ল। আড়ষ্ট গলায় বললুম, ঠিক বৌদিদি, ঠিক। বৌদি অবাক হয়ে গেলেন, বললেন, বিমল, কি হয়েছে ভাই? অমন করছো কেন? কিছু না বৌদি, এমনিই বলছিলাম। তবুও ভালো, ভাইটির আমার এখনো ছেলে মানুষই যায়নি। হ্যাঁ, ভালো কথা বিমল। তুমি ভালোবাসো বলে বাগানের কলার কাঁদি আজ কাটিয়ে রেখেছি, পাকলে একদিন ভালো করে দেবক্ষণ। তার পরদিনই আমার নোটিশ অনুসারে স্কুলের কাজের শেষ দিন। গিয়ে শুনলাম আমার জায়গায় নতুন লোক নেওয়ারও ঠিক হয়ে গিয়েছে। স্কুলে সকলের কাছে বিদায় নিয়ে চলে এলো। শুধু একবার শেষ দেখা করবার জন্যই তার পরদিন পুকুর ঘাটে ঠিক সময় গেল। তার দেখা পেলে যে কি বলবো তা ঠিক করে চাইনি। সত্যি কথা সব খুলে বলতে বোধহয় পারতুম সেদিন,
কিন্তু দেখা হলো না। সব দিন তো দেখা হতো না, প্রায়ই 2-3 দিন অন্তর দেখা হতো, আবার কিছুদিন হয়তো রোজই দেখা হতো। সেদিন বিকালে গেলুম, তার পরদিন সকালেও গেলুম, কিন্তু দেখা পেলুম না। সেদিন চলে আসবার সময় সেখানকার মাটি একটু কাগজে পুরে পকেটে নিল, যেখানে তার সঙ্গে প্রথম পরিচয় হওয়ার দিন তিনি দাঁড়িয়েছিলেন। সেই দিনে বিকেলবেলা জিনিসপত্র গুছিয়ে চিরদিনের মতো সেই গ্রামকে পরিত্যাগ করল। মাঠের কোলে ছাতিম গাছের বনের মধ্যে কোথায় যেন ঘুঘু ডাকছিল। সেসব আজ প্রায় 25-26 বছর আগেরকার কথা। তারপর তো জীবনে কত ঘটনা ঘটে গেল। ভগবানের কি অসীম করুণার দানই আমার এই জীবনটুকু। উপভোগ করে দেখলুম, এ কি মধু! কত নতুন দেশ, নতুন মুখ, কত জ্যোৎস্না রাত্রি, নতুন নব ছোপের নতুন ফুল, কত সুই ফুল, কত শুভ্র নির্মল হৃদয়, কান্না ছড়ানো কত মধুর সেসব স্মৃতি। কাকার কাছে মোরাদাবাদে কাচের কারখানায় গেলুম। বছরখানেক পরে তারা আমায় পাঠিয়ে দিলেন জার্মানিতে কাচের কাজ শিখতে। তারপর কোলেও গেলুম কাটা বেলোয়ারি কাচের কারখানায় কাজ শিখবার জন্য। কোলেও অনেকদিন রইল। সেখানে থাকতে একজন আমেরিকান যুবকের সঙ্গে খুব বন্ধুত্বও হল। তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। শিকাগো ইন্টার ওশান কাগজের তিনি ফ্রান্স দেশত্ব সংবাদদাতা। কোলেও সবসময় না থাকলেও তিনি প্রায়ই ওখানে আসতেন। তার পরামর্শেই তার সঙ্গে আমেরিকা গেলুম। তার সাহায্যে 2-3টে বড় বড় কাচের কারখানায় কাজ দেখবার সুযোগও পেলুম। পিটসবার্গে কর্নেকির ওখানে প্রায় 6 মাস রইল, নতুন ধরনের ব্লাস্ট ফার্নেসের কাজ ভালো করে বুঝবার জন্য। মিডল ওয়েস্টের একটা কাচের কারখানায় প্রভাত দে কি বসু বলে একজন বাঙালি যুবকের সাথে দেখা হলো। তারও বাড়ি 24 পরগনা জেলায়। সে ভদ্রলোক নিঃসম্বলে জাপান থেকে আমেরিকায় গিয়ে মহা হাবুডুবু খাটছিলেন। তার মুখেই শুনলুম সিয়াটলে একটা কাচের কারখানা খোলা হচ্ছে। আমি জাপান দিয়ে আসবো স্থির করেছিলাম। কাজেই আসবার সময় সিয়াটল গেলুম, তারপর জাপান ঘুরে দেশে এলুম। মা ইতিমধ্যে মারা গিয়েছিলেন। ভাই দুটিকে নিয়ে গেলুম মোরাদাবাদে। বেশি দিন ওখানে থাকতে হলো না। বম্বেতে বিয়ে করেছি। আমার শ্বশুর এখানে ডাক্তারি করতেন। সেই থেকে বম্বে অঞ্চলেরই অধিবাসী হয়ে পড়েছি। বহুদিন বাংলাদেশে যাইনি, প্রায় 16-17 বছর হলো। বাংলাদেশের জল, মাটি, গাছপালার জন্য মনটা তৃষিত হয়ে আছে। তাই আজ সন্ধ্যের সময় সমুদ্রের ধারে বসে আমার সবুজ শাড়ি পরা বাংলা মায়ের কথাই ভাবছিলাম। রাজাবাই টাওয়ারের মাথার উপর এখনো একটু রোদ আছে। বন্দরের নীল জলে মেসাজারি মারিতিমদের একখানা জাহাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ছড়াচ্ছে। এখানে এক্ষুনি ছেড়েও যাবে। বাঁ ধারে খুব দূরে এলিফ্যান্টার নীল সীমারেখা। ভাবতে ভাবতেই প্রথম যৌবনের একটা বিস্মৃত প্রায় ঝাপসা ছবি বড় স্পষ্ট হয়ে মনে এলো। 25 বছর পূর্বের এমনই এক সন্ধ্যায় দূর বাংলাদেশের এক নিভৃত পল্লীগ্রামের জীর্ণ শান বাঁধানো পুকুরের ঘাট বেয়ে উঠছে আর্দ্র বসনা তরুণী এক পল্লীবধূ। মাটির পথের বুকে বুকে লক্ষ্মীর চরণ চিহ্নের মতোই তার জলসিক্ত পা দুখানির রেখা আঁকা। আধার সন্ধ্যায় তার পথের ধারে বেনুকুঞ্জে লক্ষ্মী প্যাঁচা ডাকছে। তার স্নেহভরা পবিত্র বুকখানি বাইরের জগৎ সম্পর্কে নিশ্চিন্ত অনিশ্চয়তায় ভরা। আম কাঁঠালের বনের মাথার উপরকার নীলাকাশে 2-1টা নক্ষত্র উঠে সরলা স্নেহ দুর্বলা বধূটির উপরে সস্নেহে কৃপা দৃষ্টিতে চেয়ে আছে। তারপর এক শান্ত আঙিনায় তুলসী মঞ্চ মূলে স্নেহাস্পদের মঙ্গল প্রার্থিনী সেকন প্রণাম নিরতা মাতৃমূর্তি, করুণা মাখা অশ্রু ছলছল। ওগো লক্ষ্মী, ওগো স্নেহময়ী পল্লীবধূ, তুমি আছো কি আছো? এই সুদীর্ঘ 25 বছর পরেও
আজও তুমি কি সেই পুকুরে ভাঙা ঘাটে সেই রকমই জল আনতে চাও? আজ সে কতকালের কথা হলো, তারপর জীবনে আবার কত কি তো দেখলুম, আবার কত কি পেলুম। আজ কতদিন পর আবার তোমার কথা মনে পড়ল। তোমায় আবার দেখতে বড় ইচ্ছে করলো দিদিমণি। তুমি আছো কি আছো? মনে আসছে অনেক দূরের যেন কোনো ঘরের ঘর, মিটমিটে মাটির প্রদীপের আলো, মৌন সন্ধ্যা, নীরব ব্যথার অশ্রু, শান্ত সৌন্দর্য, স্নেহমাখা রাঙা শাড়ির আঁচল। আরব সমুদ্রের জলে এমন করুণ সূর্যাস্ত কখনো হয়নি। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এবার থেকে বাংলা তথা বিশ্ব সাহিত্যের কিছু ভালো লাগা ক্লাসিক্স গল্প আসতে থাকবে এবং শুভদ্বীপে। পাশে চাই আপনাদের, তাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবং শুভদ্বীপ।